আমরা তো সেই কবে থেকেই চেষ্টা করছি আমাদের এই পৃথিবীকে বোঝার, তাই না? কিন্তু কখনো ভেবে দেখেছেন হিমালয়ের দুর্গম চূড়ার উচ্চতা থেকে শুরু করে কোনো এক অচেনা গ্রামের সঠিক অবস্থান, এই সব কিছু এত নিখুঁতভাবে জানার ক্ষমতা আমাদের হাতে এলো কি করে? এর পেছনে কিন্তু রয়েছে দুটো অসাধারণ প্রযুক্তি। একটা হলো একেবারে মাটির উপর দাঁড়িয়ে তৈরি করা বিস্তারিত মানচিত্র, আর অন্যটা হলো বহুদূর মহাকাশ থেকে তোলা আমাদের পৃথিবীর জীবন্ত ছবি। চলুন আজ ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের এই দারুণ জগতে আমরা একবার ঘুরে আসি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো, চলুন এক ঝলকে দেখে নিই। প্রথমে আমরা জানব যে আমরা আমাদের পৃথিবীকে কিভাবে চিনি, তারপর ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র জিনিসটা আসলে কি সেটা একটু গভীরে গিয়ে বুঝব, আর সব শেষে দেখব এই দুটো প্রযুক্তি মিলে আমাদের ভবিষ্যৎকে কিভাবে বদলে দিচ্ছে। চলুন তাহলে একদম প্রথম প্রশ্নটা দিয়ে শুরু করা যাক। এই যে আমাদের এত বড়, এত বিশাল পৃথিবী, এটাকে আমরা আসলে দেখি বা বুঝি কিসের সাহায্যে? একবার শুধু ভাবুন তো, কোথায় সেই দুর্গম হিমালয়ের চূড়া আর কোথায় হয়তো আপনার আমার বাড়ির পাশের রাস্তাটা, কিংবা ধরুন কোনো এক প্রত্যন্ত গ্রাম। এই সমস্ত কিছুর খুঁটিনাটি তথ্য আমরা এত নির্ভুলভাবে জানতে পারি কিভাবে? এর পেছনে কিন্তু লুকিয়ে আছে আসল কৌশল। এই যে এত কিছু জানার ক্ষমতা, এর পেছনে আছে মূলত দুটো জাদুকরী জিনিস। একটা হলো আমাদের বহুদিনের সঙ্গী ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিক্যাল ম্যাপ। এটা আমাদের মাটির ওপরের প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বিবরণ দেয়। আর অন্যটা হলো আধুনিক প্রযুক্তির কামাল, মানে উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ, যেটা কিনা মহাকাশ থেকে আমাদের গ্রহের একেবারে লাইভ ছবি তুলে ধরে। আচ্ছা, চলুন তাহলে প্রথমে পুরনো কিন্তু দারুণ কাজের জিনিসটা দিয়ে শুরু করা যাক। এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র জিনিসটা কি, আর কেনই বা এটা এত জরুরি? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, যেটাকে আমরা সহজ কথায় টোপোশিত বলি, সেটা আসলে একটা বড় স্কেলের ম্যাপ। এর প্রধান কাজ হলো কোনো একটা ছোট এলাকার প্রাকৃতিক জিনিস, যেমন নদী, পাহাড়, জঙ্গল, আর মানুষের তৈরি জিনিস যেমন রাস্তা, বাড়ি, গ্রাম, এই সব কিছুর খুঁটিনাটি তথ্য এক জায়গায় তুলে ধরা। আর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা আপনাকে বলে দেবে কোন জায়গাটা কতটা উঁচু বা নিচু। এই দেখুন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা সার্ভে অফ ইন্ডিয়ার তৈরি একটা আসল টোপোগ্রাফিক্যাল ম্যাপ। একবার দেখুন এর ডিটেলিং, কি অবিশ্বাস্য তাই না? প্রত্যেকটা ছোট নদী, সরু রাস্তা, এমনকি ছোট ছোট গ্রাম পর্যন্ত এখানে একদম নিখুঁতভাবে দেখানো আছে। ব্যাপারটা অনেকটা মাটিতে দাঁড়িয়ে পুরো এলাকাটাকে কাগজের ওপর এঁকে ফেলার মতো। তাহলে একটা টোপো ম্যাপে আসলে কি থাকে দেখুন। এখানে আপনি পাবেন নদীর মতো জলপ্রবাহ, জঙ্গল বা গাছপালার মতো উদ্ভিদ, কোথায় চাষ হচ্ছে বা কোথায় জমিটা এমনিই পড়ে আছে সেই সব তথ্য, শহর আর গ্রাম, রাস্তা আর রেলপথ, এমনকি সেচের জন্য কাটা খাল বা কুয়ো পর্যন্ত। মানে এক কথায় বলতে গেলে একটা এলাকার সম্পূর্ণ ভৌগোলিক চিত্র। এই ম্যাপগুলোর সবচেয়ে মজা জিনিসটা কি জানেন? সেটা হলো কন্ট্যুর লাইন। এগুলো হলো কিছু কাল্পনিক রেখা, যেগুলো ম্যাপের ওপর একই উচ্চতায় থাকার সমস্ত বিন্দুকে জুড়ে দেয়। ব্যাপারটা একটু সহজ করে বলি, ভাবুন তো, একটা পাহাড়কে যদি আমরা একটা কেকের মতো করে আড়াআড়িভাবে অনেকগুলো স্তরে কাটি, তাহলে প্রত্যেকটা স্তরে ধার বরাবর যে রেখাটা তৈরি হবে সেটাই হলো কন্ট্যুর লাইন। এই লাইনগুলোই আমাদের বলে দেয় কোন জায়গাটা খাড়ায় আর কোন জায়গাটা ঢালু। পুরনো দিনের কথা তো হলো, এবার চলুন এক লাফে চলে আসি একদম আধুনিক প্রযুক্তিতে, আর দেখি মহাকাশ থেকে আমাদের পৃথিবীকে ঠিক কেমন দেখায়। তো এই স্যাটেলাইট ইমেজেরি জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, মহাকাশে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলো আমাদের পৃথিবীর যে ছবি তোলে সেটাই হলো স্যাটেলাইট ইমেজ। এটা আমাদের গ্রহের একটা রিয়েল টাইম ভিউ দেয়। এই পুরো প্রযুক্তিটাকে রিমোট সেন্সিংও বলা হয়। কারণটা খুব সোজা, কোনো জিনিসকে স্পর্শ না করেই দূর থেকে সেটার সম্পর্কে তথ্য জোগাড় করা হচ্ছে। আর আমাদের দেশে এই অসাধারণ কাজটা করে চলেছে ইসরো, মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, যা আমাদের সবার গর্ব। তাদের পাঠানো স্যাটেলাইটগুলোই মহাকাশে আমাদের চোখ হয়ে কাজ করছে আর ক্রমাগত ছবি আর ডেটা পাঠিয়ে চলেছে। এখন প্রশ্ন হলো, এই পুরো ব্যাপারটা কাজ করে কিভাবে? প্রক্রিয়াটা কিন্তু বেশ সহজ। 3টে ধাপে ভাবা যেতে পারে। প্রথম ধাপে স্যাটেলাইটগুলো ছবি আর বিভিন্ন ডেটা ক্যাপচার করে। দ্বিতীয় ধাপে সেই ডেটা পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনে পাঠানো হয়।
আর একদম শেষ ধাপে বিজ্ঞানীরা সেই কাঁচা ডেটাকে প্রসেস করে আমাদের ব্যবহার করার মতো জিনিসে বদলে দেন, যেমন ধরুন বন্যার ম্যাপ বা কোথায় কি ফসল হচ্ছে তার চার্ট। আচ্ছা, আমরা তো দুটো আলাদা জিনিস দেখলাম, একটা পুরনো, একটা নতুন। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হলো, এই দুটো একসাথে মিলে আমাদের কি কাজে লাগে? এখানেই কিন্তু আসল মজাটা। দেখুন, টোপোগ্রাফিক্যাল ম্যাপগুলো হলো অনেকটা একটা এলাকার পার্মানেন্ট রেকর্ড, মানে স্থির বা স্ট্যাটিক। একটা এলাকার সঠিক উচ্চতা বা স্থায়ী কোনো বৈশিষ্ট্য জানার জন্য এর কোনো জুড়ি নেই। আর অন্যদিকে স্যাটেলাইট ইমেজগুলো হলো লাইভ রিপোর্টের মতো, মানে ডাইনামিক। মানে কোনো বড় এলাকার পরিবর্তন, যেমন ধরুন কোথাও বন্যা হচ্ছে বা জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে নজরে রাখার জন্য স্যাটেলাইট ইমেজই সেরা। আর এই দুটোকে একসাথে ব্যবহার করে ভারতে যে কি দারুণ সব কাজ হচ্ছে, যেমন ধরুন বিপর্যয় মোকাবেলা, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া, আবার বিমান চলাচলকে আরও নিরাপদ করা, কৃষিক্ষেত্রে ফসলের অবস্থা বোঝা, আমাদের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা, শহর তৈরির পরিকল্পনা করা, এমনকি বড় বড় বৈজ্ঞানিক গবেষণাতেও এর ব্যবহার হচ্ছে। এই যে এত হাজার হাজার ম্যাপ, এগুলোকে তো একটা সিস্টেমের মধ্যে আনতে হয়, তাই না? না হলে তো খুঁজেই পাওয়া যাবে না। ঠিক এই কারণেই সারা দেশের মানচিত্রগুলোকে একটা নির্দিষ্ট গ্রিড সিস্টেমে, মানে নম্বর দিয়ে সাজানো হয়। এর ফলে যখন যেটা দরকার খুব সহজেই সেই এলাকার সঠিক ম্যাপটা বের করে ফেলা যায়। এর একটা অসাধারণ উদাহরণ হল গগন। এটা ইসরো তৈরি করা একটা স্যাটেলাইট ভিত্তিক সিস্টেম, যেটা ভারতীয় আকাশসীমায় প্লেন চলাচলকে আগের থেকে অনেক বেশি নিরাপদ আর কার্যকর করে তুলেছে। এটা কিন্তু ভারতে প্রযুক্তিগত উন্নতির একটা দারুণ নিদর্শন। এখানে নোবেল জয়ী ওয়াঙ্গারি মাথাইয়ের একটা কথা আমার মনে পড়ছে। উনি বলেছিলেন, আপনি পরিবেশকে ততক্ষণ রক্ষা করতে পারবেন না যতক্ষণ না আপনি সাধারণ মানুষকে ক্ষমতা দিচ্ছেন, তাদের হাতে সঠিক তথ্য তুলে দিয়ে এটা বোঝাচ্ছেন যে এই সম্পদগুলো তাদের নিজেদের এবং তাদেরই এটা রক্ষা করতে হবে। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র কিন্তু ঠিক এই কাজটাই করে, আমাদের হাতে সঠিক তথ্য তুলে দেয় যাতে আমরা আমাদের পৃথিবীকে আরও ভালোভাবে রক্ষা করতে পারি। তো আজকের আলোচনা শেষে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। মানচিত্র আর স্যাটেলাইট ইমেজের এই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আমাদের দেশকে আরও উন্নত করতে আর আমাদের পরিবেশকে আরও ভালোভাবে রক্ষা করতে আর কি করতে পারি বলে আপনার মনে হয়? এর উত্তর খোঁজার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার ভবিষ্যৎ। আমরা আমাদের এই পৃথিবীকে কিভাবে দেখি? আচ্ছা, শুধু কি পায়ের তলার মাটি থেকে, নাকি আরও অন্য কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আমরা পৃথিবীকে হাজার হাজার কিলোমিটার ওপর থেকেও দেখি। আর এই দুই রকম দৃষ্টিভঙ্গি আমাদের গ্রহকে বুঝতে সাহায্য করে। একটা হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বিশদ জগৎ, আর অন্যটা হলো মহাকাশ থেকে তোলা উপগ্রহ চিত্রের ম্যাজিক। চলুন আজ আমরা এই দুটো দারুণ জিনিস কিভাবে কাজ করে তা জেনে নিই। তো ওপর থেকে পৃথিবীকে দেখার উপায়টা কি? আসলে এর উত্তর কিন্তু এক কথায় দেওয়া যাবে না, কারণ এর পেছনে আছে দুটো অসাধারণ টেকনোলজি। একটা হলো সেই বহু পুরনো ক্লাসিক ম্যাপ আকাশ শিল্প, আর অন্যটা হলো একদম আধুনিক স্পেস থেকে পৃথিবীকে দেখার বিস্ময়। আর এই দুটোই কিন্তু আমাদের পৃথিবীকে চেনার জন্য ভীষণ জরুরি। তো আজকে আমরা কি দেখব? প্রথমে আমরা একদম গভীরে গিয়ে বুঝব টোপোগ্রাফিক্যাল ম্যাপ জিনিসটা কি। তারপর আমরা চলে যাব স্যাটেলাইট ইমেজের জগতে। এরপর এই দুটোকে পাশাপাশি রেখে একটা তুলনা করা যাক, তাই না? আর সবশেষে দেখব আমাদের রোজকার জীবনে এই জিনিসগুলো আসলে কোথায় কাজে লাগে। ওকে, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একদম বেসিক থেকে শুরু করি, কেমন? ভূবৈচিত্র্যসূচক মানচিত্র, বা যাকে আমরা বলি টোপোগ্রাফিক্যাল ম্যাপ। জিওগ্রাফি বুঝতে গেলে কিন্তু এটা আমাদের জানতেই হবে। এটা হলো একেবারে প্রথম ধাপ। জাস্ট একবার ভাবুন তো, একটা গোটা এলাকাকে আপনি একটা কাগজের টুকরোর উপর তুলে আনছেন। এটাই হলো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের আসল কাজ। আর এটা কিন্তু শুধু একটা আঁকিবুকি বা নকশা নয়, একদমই না। এটা আসলে একটা গল্প বলে, একটা এলাকার গল্প। কোথায় উঁচু পাহাড়, কোথায় বয়ে চলেছে নদী, কোথায় মানুষ ঘরবাড়ি বানিয়ে থাকছে, বা কোন দিক দিয়ে রাস্তা চলে গেছে, সবকিছুর একটা ডিটেইলড বর্ণনা থাকে এখানে। আসল উদ্দেশ্যটা হলো একটা 3D পৃথিবীকে একটা 2D কাগজের মধ্যে নিখুঁতভাবে দেখানো। এই যে দেখুন স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা সার্ভে অফ ইন্ডিয়ার বানানো একটা আসল টোপোগ্রাফিক্যাল ম্যাপ।
একটু ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন। এই যে নীল রঙে নদীগুলো দেখানো হয়েছে, লাল লাইনগুলো হলো রাস্তা, আর সবুজ অংশটা হয় জঙ্গল বা চাষের জমি। প্রত্যেকটা চিহ্ন, প্রত্যেকটা রঙের কিন্তু একটা নির্দিষ্ট মানে আছে। আর আমাদের দেশে এই অসম্ভব গুরুত্বপূর্ণ কাজটা কারা করে জানেন? এরা হলো সার্ভে অফ ইন্ডিয়া বা সংক্ষেপে SOI। এটাই আমাদের দেশের ন্যাশনাল ম্যাপিং এজেন্সি। বছরের পর বছর ধরে মানে প্রজন্মের পর প্রজন্ম অসাধারণ অ্যাকুরেসির সাথে এনারা আমাদের পুরো দেশকে ম্যাপ করে চলেছেন। একটা টোপোশিট বা টোপোগ্রাফিক্যাল ম্যাপকে ঠিকঠাক পড়তে পারাটা না অনেকটা একটা কোড ব্রেক করার মতো। সিরিয়াসলি, এর কিন্তু একটা নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষাটা তৈরি হয় অনেকগুলো জিনিস দিয়ে। যেমন ধরুন স্কেল, এটা বলে দেয় ম্যাপের 1 সেন্টিমিটার মানে বাস্তবে কত কিলোমিটার। তারপর আছে বিভিন্ন চিহ্ন বা সিম্বলস, যেগুলো দিয়ে বোঝানো হয় কোথায় মন্দির আছে, কোথায় ব্রিজ, কোথায় পোস্ট অফিস। এর সাথে তো ল্যাটিটিউড, লঙ্গিটিউড, নদী, জঙ্গল, মানুষের বসতি, সব তথ্যই যেন সাংকেতিক ভাষায় এই ম্যাপের মধ্যে লুকিয়ে থাকে। তো আমরা তো মাটির উপর দাঁড়িয়ে ম্যাপ তৈরির ব্যাপারটা দেখলাম। এবার চলুন একটা লম্বা লাফ দিই সোজা মহাকাশে। টেকনোলজি আমাদের এমন এক ক্ষমতা দিয়েছে যা একসময় শুধু কল্পবিজ্ঞানী ভাবা যেত, মানে মহাকাশ থেকে নিজের গ্রহকে দেখা। আর এই অবিশ্বাস্য ক্ষমতারই আরেক নাম হলো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ। আর ভারতের কথা যদি বলি, তাহলে মহাকাশে আমাদের চোখ হয়ে কাজ করছে আমাদের সবার গর্বের প্রতিষ্ঠান ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, মানে ইসরো। তাদের পাঠানো স্যাটেলাইটগুলোই কিন্তু দিনরাত আমাদের গ্রহের ছবি তুলে পাঠিয়ে চলেছে। আচ্ছা, এই উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ জিনিসটা আসলে কি? খুব সহজ করে যদি বলি, ভাবুন তো মহাকাশে একটা ক্যামেরা ঘুরছে আর পৃথিবীর একটা সেলফি তুলছে। ঠিক তাই, এটা কিন্তু কোনো শিল্পীর হাতে আঁকা ম্যাপ নয়, এটা একটা রিয়েল ফটোগ্রাফ। ঠিক ওই মুহূর্তে পৃথিবীটাকে ওপর থেকে যেমন দেখাচ্ছে, হুবহু সেটাই ধরা পড়ে এই ছবি। ইন্ডিয়ার স্যাটেলাইট টেকনোলজির একটা অসাধারণ উদাহরণ হলো গাগন। আচ্ছা, আমরা তো সবাই জিপিএস ব্যবহার করি, তাই না? এই গাগন প্রযুক্তিটা সেই জিপিএসকে আরও অনেক বেশি নিখুঁত বা অ্যাকুরেট করে তোলে। বিশেষ করে প্লেন চালানোর নিরাপত্তার জন্য এটা ভীষণ জরুরি। আর জানেন তো, আইএসআরও আর এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার এই জয়েন্ট প্রজেক্টের জন্য ভারত কিন্তু পৃথিবীতে মাত্র 4টে দেশের মধ্যে একটা যাদের এই ক্ষমতা আছে। কিন্তু ভাববেন না এর কাজ শুধু প্লেন চালানোতেই শেষ। এর ক্ষমতা কিন্তু আরও অনেক। একবার ভাবুন, একদম প্রত্যন্ত গ্রামে টেলিমেডিসিন পৌঁছে দেওয়া হচ্ছে, এডুস্যাট দিয়ে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, সাইক্লোন আসার আগেই আমরা খবর পেয়ে যাচ্ছি, এমনকি মাটির তলায় কোথায় কি খনিজ সম্পদ আছে সেটাও খুঁজে বের করা যাচ্ছে। এই সব কিছুতেই কিন্তু স্যাটেলাইট টেকনোলজি একদম চুপচাপ আমাদের জীবনটাকে সহজ করে দিচ্ছে। ওকে, তো আমরা দুটো জিনিসকেই আলাদা আলাদা করে চিনলাম, বুঝলাম। এবার আসছে সবথেকে ইম্পর্ট্যান্ট পার্ট, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি। আর হ্যাঁ, বলে রাখি, পরীক্ষার জন্য কিন্তু এই অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলুন এবার পাশাপাশি রেখে দেখা যাক এদের তফাৎটা কোথায়। পার্থক্যগুলো কিন্তু খুবই পরিষ্কার, দেখুন। প্রথমত, ম্যাপ তৈরি হয় কিভাবে? মাটিতে দাঁড়িয়ে সার্ভে করে। আর স্যাটেলাইট ছবি, ওটা তো আসে মহাকাশের সেন্সর থেকে। দ্বিতীয়ত, ম্যাপে আমরা কি দেখি? বিভিন্ন চিহ্ন, লাইন, সিম্বল। কিন্তু স্যাটেলাইট ইমেজে একদম আসল ছবি। আর আমার মতে সবচেয়ে বড় পার্থক্যটা হলো, ম্যাপ কিন্তু স্ট্যাটিক, মানে একটা নির্দিষ্ট সময়ের ছবি। একবার যা তৈরি হলো সেটাই থাকছে। কিন্তু স্যাটেলাইট ইমেজ হলো ডাইনামিক, মানে প্রায় লাইভ, যা ঘটছে সেটাই দেখাচ্ছে। আচ্ছা, থিওরি তো অনেক আলোচনা হলো, কিন্তু আসল কথা হলো আমাদের প্রতিদিনের জীবনে এই টেকনোলজিগুলো ঠিক কিভাবে কাজে লাগে। চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বোঝা যাক। ধরুন ডিজাস্টার ম্যানেজমেন্ট বা বিপর্যয় মোকাবেলার কথা। এমন একটা সিচুয়েশন যেখানে ঠিক সময়ে ঠিক ইনফরমেশন পাওয়াটা জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়ায়। আর ঠিক এই জায়গাতেই স্যাটেলাইট ইমেজ একটা বিপ্লব এনে দিয়েছে। ইসরো স্যাটেলাইটগুলো এই সময়গুলোতে আমাদের জন্য একটা সুরক্ষা কবচের মতো কাজ করে। ধরুন বন্যা হলো, কোন কোন গ্রাম জলে তলায় চলে গেল সেটা প্রায় সঙ্গে সঙ্গে ম্যাপে দেখা যায়। একটা সাইক্লোন কোন দিকে এগোচ্ছে সেটা লাইভ ট্র্যাকিং করা সম্ভব হচ্ছে। শুধু তাই না, ভূমিকম্প বা ল্যান্ডস্লাইডের পর ঠিক কোন জায়গায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সেটা বুঝে উদ্ধারকারী দলকে পাঠাতেও এই ছবিগুলোই কিন্তু সাহায্য করে। আর সবথেকে অসাধারণ ব্যাপারটা কি জানেন?
ইসরো কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ ডেটা ভুবন বা এনডিমের মতো পোর্টালের মাধ্যমে আমাদের সবার জন্য ওপেন করে দিয়েছে। মানে এই পাওয়ারফুল টেকনোলজি এখন আর শুধু বিজ্ঞানীদের গবেষণার জিনিস নয়, এটা এখন আমাদের সবার হাতের নাগাল। তাহলে শেষ পর্যন্ত মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে টোপোগ্রাফিক্যাল ম্যাপ আর স্যাটেলাইট ইমেজ কিন্তু একে অপরের কম্পিটিটর বা প্রতিযোগী নয়, বরং এরা একে অপরের সহযোগী। ভাবুন, ম্যাপ আমাদের দিচ্ছে একটা নির্ভরযোগ্য স্থায়ী ভিত বা বেস, আর তার ওপর স্যাটেলাইট ইমেজ একটা লাইভ লেয়ার যোগ করে দিচ্ছে। এই দুটোকে মেলালেই কিন্তু আমরা একটা কমপ্লিট ছবি পাই। তো আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। আজ আমরা মাটি থেকে আর মহাকাশ থেকে পৃথিবীকে মাপছি, তার ছবি তুলছি, কিন্তু টেকনোলজি যেভাবে রকেটের গতিতে এগোচ্ছে, তাতে একবার ভেবে দেখেছেন ভবিষ্যতের ম্যাপগুলো ঠিক কেমন হতে পারে? হয়তো আমাদের হাতে থাকবে এমন 3D ম্যাপ যা আমাদের চোখের সামনেই রিয়েল টাইমে বদলে যাবে। কি মনে হয়? আচ্ছা, পৃথিবীটাকে আমরা ঠিক কিভাবে দেখি? একটা কাগজে আঁকা ছবির মতো, নাকি মহাকাশ থেকে তোলা একেবারে জীবন্ত একটা ছবির মতো? দেখুন, মাধ্যমিক ভূগোলের এই চ্যাপ্টারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন আসবেই। তো চলুন আজ আমরা এই ভূবৈচিত্র্য সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্রের সব খুঁটিনাটি এমনভাবে বুঝে নেব যাতে পরীক্ষার খাতায় উত্তর লেখাটা একদম জলের মতো সহজ হয়ে যায়। এই যে দেখুন, একদিকে রয়েছে আমাদের সেই চিরাচরিত ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, মানে নানা রকম প্রতীক আর আঁকাবাঁকা রেখায় ভরা একটা শিল্পকর্মই বলা যায়। আর অন্যদিকে আধুনিক উপগ্রহ চিত্র, যেন মনে হচ্ছে মহাকাশ থেকে কেউ পৃথিবীর একটা জীবন্ত ছবি তুলে পাঠিয়েছে। মজার ব্যাপার হলো, দুটোই কিন্তু একই জায়গার ছবি, কিন্তু তাদের বলার ভঙ্গি, তাদের গল্পটা একদমই আলাদা। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, তাই না? যে এই দুটো ছবির পেছনের গল্পটা ঠিক কি? আর সবচেয়ে বড় কথা, পরীক্ষার জন্য কোন কোন পয়েন্টগুলো আমাদের জানতেই হবে। আচ্ছা, চলুন তাহলে এবার গভীরে ঢোকা যাক। আমরা পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে বুঝে নেব। প্রথমে দেখব এই দুটো জিনিস আসলে কি, তারপর এদের মধ্যেকার মূল পার্থক্যগুলো নিয়ে আলোচনা করব, আর শেষে দেখব এদের বাস্তব ব্যবহার আর পরীক্ষার জন্য কিছু জরুরি বিষয়। তো আমাদের প্রথম ধাপ, চলুন আগে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা যাকে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলি সেটার ভাষাটা একটু শিখে নিই। খুব সহজ করে বললে, এই যে টোপোশিট, এটা আসলে একটা জায়গার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিবরণ। এটা কিন্তু কম্পিউটারে তৈরি কোনো ছবি নয়, বরং সার্ভেয়াররা সশরীরে সেই জায়গায় গিয়ে মাপযোগ করে, মানে ফিল্ড সার্ভে করে, তারপর নিজের হাতে নিখুঁতভাবে এই ম্যাপটা তৈরি করেন। আর আমাদের দেশে এই অসম্ভব গুরুত্বপূর্ণ আর কঠিন কাজটা করে একটি সরকারি সংস্থা। নামটা মনে রাখবেন, সার্ভে অফ ইন্ডিয়া। এদের হেডকোয়ার্টার হল দেরাদুনে। আচ্ছা, এই ম্যাপগুলো ঠিকঠাক বুঝতে গেলে কিন্তু এদের রঙের ভাষাটা জানতেই হবে। এটা খুবই জরুরি। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা রঙের একটা নির্দিষ্ট মানে আছে। যেমন ধরুন, বাদামি রং দিয়ে বোঝানো হয় পাহাড় পর্বত বা যে কোনো উঁচু নিচু জায়গা। সবুজ রং মানে হল বন বা জঙ্গল। হলুদ রং দেখলেই বুঝবেন ওটা চাষের জমি। নীল রং দিয়ে নদী, হ্রদ, মানে সব জলাশয় দেখানো হয়। আর লাল রং, ওটা হলো রাস্তাঘাট আর মানুষের বসতি। পরীক্ষার জন্য এই কালার কোডটা কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে। এতক্ষণ তো আমরা মাটির ওপর দাঁড়িয়ে তৈরি করা মানচিত্রের কথা বললাম। চলুন এবার একেবারে উল্টো দিক থেকে দেখি। চোখ রাখি আকাশের দিকে আর বোঝার চেষ্টা করি যে মহাকাশ থেকে তোলা ছবি, মানে এই উপগ্রহ চিত্র, আমাদের পৃথিবীকে ঠিক কিভাবে দেখা। এটা কিন্তু মানচিত্রের মতো নয়। উপগ্রহ চিত্র হল পৃথিবীর ওপরের অংশের একটা সরাসরি ছবি। আমাদের পাঠানো কৃত্রিম উপগ্রহে যে সেন্সর লাগানো থাকে সেটাই এই ছবিটা তোলে। এখানে মানুষের হাতে আঁকা বা ব্যাখ্যা করার কোনো ব্যাপারই নেই, যা দেখছে ঠিক তাই। তবে এই ছবিগুলো কিন্তু এক মুহূর্তে ক্লিক করে তৈরি হয়ে যায় না। এর পেছনে একটা বেশ জটিল কিন্তু দারুণ প্রসেস আছে। ব্যাপারটা কি হয়? প্রথমে স্যাটেলাইটটা পৃথিবীর ওপর থেকে সূর্যের যে আলোটা ফিরে আসছে, মানে প্রতিফলিত হচ্ছে, সেটাকে ধরে। এরপর ওর ভেতরে থাকা সেন্সর সেই ডেটা ডিজিটালভাবে রেকর্ড করে নেয়। তৃতীয় ধাপে সেই ডেটা পৃথিবীতে থাকা গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে দেওয়া হয়। আর একদম শেষে ওই ডেটা প্রসেস করেই আমরা এরকম ঝকঝকে ছবিগুলো পাই। প্রত্যেকটা ডিজিটাল ছবি কিন্তু
অসংখ্য ছোট ছোট বিন্দু দিয়ে তৈরি, যাদেরকে বলে পিক্সেল। ব্যাপারটা অনেকটা একটা বিশাল মোজাইকের মেঝের মতো, যেখানে প্রত্যেকটা রঙিন টালি হলো একটা পিক্সেল। তো একটা ছবির কোয়ালিটি কতটা ভালো হবে, মানে ছবিটা কতটা পরিষ্কার হবে, সেটা কিন্তু এই পিক্সেলের সাইজের ওপরই নির্ভর করে। পরীক্ষার জন্য এই টার্মটা খুব খুব জরুরি। এফসিসি মানে ফলস কালার কম্পোজিট। নাম শুনে বোঝা যাচ্ছে এখানে জিনিসগুলোকে তাদের আসল রঙে দেখানো হয় না। যেমন এই ছবিটা দেখুন, ঘন সবুজ জঙ্গলকে কি দেখানো হচ্ছে? উজ্জ্বল লাল। প্রশ্ন হলো কেন? কারণটা খুব মজার। আমাদের চোখ যা দেখতে পায় না, স্যাটেলাইটের সেন্সর তাও ধরতে পারে। স্বাস্থ্যকর গাছপালা থেকে যে ইনফ্রারেড রশ্মি প্রতিফলিত হয়, সেন্সর সেটা ধরে, আর সেই তথ্যটাকে বোঝানোর জন্যই ছবিতে লাল রং ব্যবহার করা হয়। এই সুবিধাটা কি? এক ঝলকেই বোঝা যায় কোথায় বনভূমি কতটা ঘন বা ফসলের অবস্থা কেমন। আচ্ছা, তাহলে আমরা টোপোশিট কি আর উপগ্রহ চিত্র কি দুটোই মোটামুটি চিনে গেলাম। চলুন এবার এদের পাশাপাশি রেখে তুলনা করা যাক, আর মূল পার্থক্যগুলো ঠিক কোথায় সেটা বুঝে নিই। আর এই তুলনাটাই কিন্তু আমাদের আলোচনার সবচেয়ে জরুরি অংশ, বিশেষ করে পরীক্ষার জন্য। যে এদের তৈরি করা, এদের বিষয়বস্তু আর এদের ব্যবহারের দিক থেকে আসল পার্থক্যগুলো ঠিক কী কী। এই টেবিলটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চলুন এক এক করে দেখি। প্রথম পয়েন্ট, কিভাবে তৈরি হয়। মানচিত্র তৈরি হয় ফিল্ড সার্ভে করে, মানে এটা একটা অ্যানালগ পদ্ধতি। আর উপগ্রহ চিত্র, ওটা রিমোট সেন্সিং, পুরোটাই ডিজিটাল। দ্বিতীয়ত, কি দেখানো হয়। মানচিত্রে ব্যবহার হয় নানা রকম প্রতীক আর রং, কিন্তু উপগ্রহ চিত্রে আমরা একেবারে আসল জিনিসটাই দেখতে পাই। তৃতীয়ত, সময়। মানচিত্র কিন্তু একটা নির্দিষ্ট সময়ের ছবি, এটা সহজে বদলায় না, কিন্তু উপগ্রহ চিত্র প্রায় রিয়েল টাইম, মানে একেবারে লেটেস্ট তথ্য দেয়। চতুর্থত, রং। মানচিত্রে আমরা প্রচলিত রং দেখি, কিন্তু উপগ্রহ চিত্রে প্রায় ফলস কালার বা এফসিসি ব্যবহার করা হয় বিশেষ কিছু বোঝানোর জন্য। আর শেষ পয়েন্ট, তথ্য। মানচিত্রে জায়গার নাম, সীমানা এসব লেখা থাকে, কিন্তু উপগ্রহ চিত্রে শুধু ছবিটাই থাকে, কোনো লেখা নয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একটা হলো মানুষের করা ব্যাখ্যা, আর অন্যটা হলো যন্ত্রের চোখে দেখা বাস্তব ছবি। কিন্তু এই সব কিছু কি শুধু পরীক্ষার নম্বর পাওয়ার জন্য? একদমই না। আমাদের রোজকার জীবনে এই প্রযুক্তিগুলোর গুরুত্ব যে ঠিক কতটা, চলুন এবার সেই দিকে একটু তাকানো যাক। সত্যি বলতে, স্যাটেলাইট থেকে পাওয়া ডেটা আমাদের জীবনযাত্রাই বদলে দিয়েছে। আমাদের দেশের ইসরোর মতো সংস্থাগুলো যে তথ্য পাঠায়, তার উপর ভিত্তি করেই কিন্তু আজকের আবহাওয়ার পূর্বাভাস তৈরি হয়, বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের মোকাবেলা করা হয়, বড় বড় শহরের পরিকল্পনা করা হয়। এমনকি আমাদের সবার ফোনে যে জিপিএস ন্যাভিগেশন আছে, সেটাও তো এরই এর একটা অসাধারণ উদাহরণ হল আমাদের দেশের গগন সিস্টেম। দেখুন, জিপিএস সিগন্যাল যখন মহাকাশ থেকে আসে, তখন আমাদের বায়ুমণ্ডলের মধ্য দিয়ে আসার সময় তাতে সামান্য কিছু ভুল চলে আসতে পারে। এই গগন সিস্টেম ঠিক সেই ভুলগুলোকে ধরে শুধরে দেয়, আর এর ফলে প্লেনগুলো একদম নিখুঁত পথ নির্দেশ পায়, যা আকাশযাত্রাকে আগের থেকে অনেক বেশি নিরাপদ করে তুলেছে। আর এই পুরো এগেন সিস্টেমটাকে নিখুঁতভাবে কাজ করানোর জন্য সারা দেশ জুড়ে মোট 15টা বিশেষ গ্রাউন্ড স্টেশন বসানো আছে। এগুলোকে বলা হয় INRS, মানে ইন্ডিয়ান রেফারেন্স স্টেশন। এই কথাটা কিন্তু 100% সত্যি। ভূগোলকে যদি মন থেকে বুঝতে হয়, তাহলে তার ভাষা, মানে মানচিত্রকে পড়তে শিখতেই হবে। এটা ভূগোলের একেবারে প্রথম আর সবচেয়ে জরুরি পাঠ। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার জন্য। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে কি এমন একটা দিন আসবে যখন মানচিত্র আর রিয়েল টাইম স্যাটেলাইট ছবির মধ্যে কোনো পার্থক্যই থাকবে না? একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতে সেই পৃথিবীর মানচিত্রগুলো দেখতে ঠিক কেমন হতে পারে।